আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, ইউরোপীয় ইউনিয়নের হিসাব অনুযায়ী বিশ্বের গুরুত্বপূর্ণ কাঁচামালের ৫% মজুদ রয়েছে বর্তমানে একাই ইউক্রেনের ভেতর। এর মধ্যে সুনির্দিষ্টভাবে বলতে গেলে প্রায় ১,৯০,০০,০০০ টন গ্রাফাইটের সুনির্দিষ্ট মজুদ রয়েছে। আর এই মজুদ খনিজ সরবরাহে ইউক্রেনকে বিশ্বের শীর্ষ ৫ দেশের একটিতে পরিণত করেছে, এমনটা নিশ্চিত করেছে ইউরোপীয় ইউনিয়নের ভূতত্ত্ব সমীক্ষা সংস্থা। এখানে আপনাদের সুবিধার্থে বলে রাখা ভালো, এই যে ইউক্রেনের ভেতর যে ১,৯০,০০,০০০ টন গ্রাফাইটের মজুদ রয়েছে, এই গ্রাফাইট দিয়ে মূলত বৈদ্যুতিক গাড়ি তৈরি করা হয়। সামরিক বিশেষজ্ঞরা এক বাক্যে স্বীকার করেছেন, এই বিশাল পরিমাণের ইউক্রেনের গ্রাফাইট যেই দেশের হাতে চলে যাবে, ভবিষ্যতের যে বৈদ্যুতিক গাড়ির বাজার রয়েছে সেখানে তারা অন্যতম পরাশক্তি হবে। ইউরোপের মোট যেই লিথিয়ামের ভান্ডার রয়েছে তার ১/৩ মজুদ রয়েছে ইউক্রেনের ভেতর। বর্তমানে ব্যাটারি উৎপাদনের মূল উপাদান হলো লিথিয়াম। এদিকে যুদ্ধ শুরুর আগেই টাইটেনিয়াম উৎপাদনে ইউক্রেনের বৈশ্বিক যে হিস্সা সেটা ছিল ৭%। যে টাইটেনিয়াম দিয়ে যুদ্ধ জাহাজ থেকে শুরু করে হাইপারসনিক মিসাইল এবং বিভিন্ন উড়োজাহাজ এবং বিদ্যুৎ কেন্দ্রের গুরুত্বপূর্ণ যে যন্ত্রাংশ সেগুলো তৈরি করা হয়। আরও কিছু গুরুত্বপূর্ণ খনিজের উল্লেখযোগ্য মজুদ রয়েছে ইউক্রেনে। অস্ত্র, বায়ু বিদ্যুতের টারবাইন, ইলেকট্রনিক ও আধুনিক বিশ্বের অন্যান্য গুরুত্বপূর্ণ উপাদানে ব্যবহৃত ১৭ উপকরণের যে বিরল খনিজ রয়েছে তার মজুদ রয়েছে ইউক্রেনে। ইউক্রেনের খনিজ সম্পদের ভূগর্ভস্থ যে মজুদ রয়েছে তার একটা বড় অংশ অলরেডি রাশিয়া নিয়ে গেছে। ইউক্রেনের অর্থমন্ত্রী জুলিয়ার দেওয়া তথ্য অনুসারে বর্তমানে রাশিয়ার দখলে ইউক্রেনের প্রায় ৩৫,০০০ কোটি ডলারের খনিজ সম্পদের ভান্ডার রয়েছে। ভূ রাজনৈতিক ঝুঁকি বিষয়ক কানাডা ভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান সেভডেভ ২০২২ সালে একটি মূল্যায়নে প্রমাণ করে দেখিয়েছে, রাশিয়া ইউক্রেনের ৬৩% কয়লার খনি এবং ম্যাগনেসিস, সিজিয়াম, ট্যান্টালাম এবং বিরল যে রেয়ার আর্থের খনি রয়েছে তার দখল নিয়ে গেছে। ইউক্রেনের ৬৩% খনিজ সম্পদ অলরেডি রাশিয়ার হাতে চলে গেছে। যে সম্পদ কোনোভাবেই আর ফেরত পাওয়ার আশা নেই, সেটা কোনোভাবেই ইউক্রেন পাবে না। বাকি রয়ে গেছে ৩৭%। এটাও কিন্তু ইউক্রেন ব্যবহার করতে পারবে না, কারণ এটাও আমেরিকা চুক্তির মাধ্যমে নিয়ে যাচ্ছে। দেখুন, $৫০০ বিলিয়ন যুদ্ধের খরচ বাবদ অর্থ ফেরত চেয়েছিল যুক্তরাষ্ট্র, এবং এর জন্য এই খনিগুলোর নিয়ন্ত্রণ এবং অর্থ ভাগাভাগির চুক্তির জন্য চাপ দিচ্ছিল যুক্তরাষ্ট্র। কোনোভাবেই জেলেনস্কি এটা করবেন না, নানান ধরনের কিন্তু কথাবার্তা হচ্ছিল। তবে চূড়ান্ত পর্যায়ে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি অবশেষে রাজি হয়ে গেছেন। নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর হেডলাইন, যে খনিজ সম্পদ চুক্তির শর্তে রাজি ইউক্রেন এবং যুক্তরাষ্ট্র। যে $৫০০ বিলিয়ন সরাসরি ফেরত দেওয়ার কথা বলা হয়েছিল, সেই চুক্তির কিছুটা কাটছাট হয়েছে। এখন আর্থিক মানদণ্ডে নয়, বরঞ্চ যে পরিমাণ খনিজ সম্পদ উত্তোলন করা হবে এর একটা উল্লেখযোগ্য পার্সেন্ট যুক্তরাষ্ট্র পাবে, এই হিসাবে চুক্তি হয়েছে। এবং নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই প্রস্তাবে অলরেডি রাজি হয়ে গেছে ইউক্রেন, এবং যেমনটা জানা যাচ্ছে যে খুব শীঘ্রই এটার চুক্তি হবে চূড়ান্তভাবে। কি ধরনের চুক্তি হচ্ছে, কত পার্সেন্ট যুক্তরাষ্ট্রকে হিস্সা দেওয়া হচ্ছে, কত পার্সেন্ট ইউক্রেন পাবে, এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে গুরুত্বপূর্ণ ডিটেলস তথ্য পাওয়া যায়নি। তবে ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্যে বলেছেন যে এটা $1 ট্রিলিয়ন চুক্তি হতে যাচ্ছে। বিষয়টিকে কেন্দ্র করে ইউক্রেনের যে কর্তৃপক্ষ তারাও বিভিন্ন সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছে যে এই চুক্তিটা বড় আকারে হতে যাচ্ছে, এবং আগামী শুক্রবারই এটা স্বাক্ষরিত হতে যাচ্ছে। যখন জেলেনস্কি যুক্তরাষ্ট্র সফর করবেন সেই জায়গার ভেতরে কিন্তু এই চুক্তিটা স্বাক্ষর হতে চলেছে। এখন দেখুন, এই যে যুদ্ধ, ৩ বছরের যুদ্ধ, এত অবকাঠামোগত ক্ষতি, আর সর্বশেষ ইউক্রেন হাতে কি পেল? হাতে পেল ভিক্ষার কাটোরা। সামরিক বিশেষজ্ঞরা এক বাক্যে বলছেন যে ন্যাটোতে যুক্ত হওয়ার উচ্চ আকাঙ্ক্ষা প্রকাশ না করে বা ইউরোপীয় ইউনিয়নে যুক্ত না হয়ে ইউক্রেন যদি তার এই খনিজ সম্পদগুলো উত্তোলন করে বিক্রি করত এবং নিজের অর্থনীতিকে শক্তিশালী করত, তাহলে সুইজারল্যান্ডের মতো শক্তিশালী অর্থনীতির দেশ তারা নিজেরাই হতে পারত। এই সুইজারল্যান্ড কিন্তু ন্যাটোর অংশ নয়, আবার ইউরোপীয় ইউনিয়নের অংশ নয়। বিপুল পরিমাণের প্রাকৃতিক সম্পদ যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিচ্ছে ইউক্রেন। বিনিময়ে যে চুক্তিটা হচ্ছে সেখানে কিন্তু নিরাপত্তারও কোনো গ্যারান্টার নেই। যুক্তরাষ্ট্র এই গ্যারান্টিও দিচ্ছে না যে আবার যদি রাশিয়া হামলা করে আমরা নিজেদের উপর হামলা হিসেবে বিবেচনা করে সরাসরি রাশিয়াকে মোকাবেলা করব।
এই ধরনের কোনো কিছু কিন্তু লেখা নেই। সরাসরি বলতে পারেন যে যুদ্ধে ইনভেস্ট হিসাবে যুক্তরাষ্ট্র এই জায়গা থেকে এই অর্থটা নিয়ে যাচ্ছে। এবং বিষয়টা হলো যে আটলান্টিকের ওই পারে অবস্থান হলো যুক্তরাষ্ট্রের। তারা ইউরোপের দেশ ইউক্রেন থেকে এত বিপুল পরিমাণের অর্থ নিয়ে যাচ্ছে, আর ইউরোপের দেশগুলো কোনো কিছু পাচ্ছে না, কোনো কিছু তারা করতেও পারছে না। অথচ ইউক্রেনের যুদ্ধে তারাও কিন্তু বিপুল পরিমাণের অস্ত্র এবং অর্থ ঢেলেছে। এই জিনিসটা কোনোভাবেই কিন্তু মেনে নিতে পারছে না ইউরোপীয় ইউনিয়ন, যার জন্য জরুরি ভিত্তিতে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমেল ম্যাক্রন যুক্তরাষ্ট্র সফরে গিয়ে ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন। তাকে বলেছেন, বস, আপনি তো সব নিয়ে গেলেন, অন্তত 10%, 20% যে খনিজ সম্পদ রয়েছে ইউক্রেনের, সেটা আমাদের দিন। এ ধরনের কিন্তু শোনা যাচ্ছে যে ভাগ বাটোয়ারা নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইমেল ম্যাক্রোকে কোনো পাত্তাই দেননি। সরাসরি বলে দিয়েছেন যে ইউরোপ আমার নিরাপত্তা ব্যতীত একেবারে খোলা ঘরের মতো। যদি ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্র এবং ইউক্রেনের এই চুক্তির বিরোধিতা করে, তাহলে ইউরোপীয় ইউনিয়ন এবং ইউরোপের ভেতর যুক্তরাষ্ট্রের যতগুলো ঘাঁটি রয়েছে সকল ঘাঁটি খালি করা হবে। এছাড়াও এই ইউরোপীয় ইউনিয়ন নিরাপত্তার জন্য যে 100টি পরমাণু বোমা বর্তমানে যুক্তরাষ্ট্র 5টি দেশে রেখেছে, তুরস্ক ব্যতীত ইউরোপের আরো 4টি দেশে, সেই সকলগুলো সে তার দেশে নিয়ে যাবে এমন হুমকি দিয়েছে। এবং যুক্তরাষ্ট্র যখন পরমাণু বোমার গ্যারান্টার হিসাবে এই ধরনের হুমকি দিয়েছে যে ইউরোপ থেকে সকল কিছু সরিয়ে নিয়ে যাব, তখন ফ্রান্সের জন্য সুযোগ হয়েছে ইউরোপীয় ইউনিয়নের নতুন নেতা হওয়ার। আর বিষয়টিকে কেন্দ্র করে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমেল ম্যাক্রো সুযোগের ব্যবহার সাথে সাথে করে দিয়েছেন। নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমা বিশ্বের বিখ্যাত সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ এই বিষয়কে কেন্দ্র করে একটা পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশ করেছে এবং তারা সংবাদ শিরোনামে করেছে যে ফ্রান্সের যে নিউক্লিয়ার শিল্ড রয়েছে, পরমাণু নিরাপত্তা ব্যবস্থা, পরমাণু মিসাইল দিয়ে সেটা তারা পুরো ইউরোপে ছড়িয়ে দেবে। মিস্টার ম্যাক্রো ঘোষণা দিয়েছেন যে বর্তমানে ফ্রান্সের কাছে 300টি পরমাণু বোমা রয়েছে, যেখান থেকে 100টি পরমাণু বোমা তিনি যুক্তরাষ্ট্রের যে জায়গাটা খালি হবে, যুক্তরাষ্ট্র বোমা নিয়ে গেলে সেই জায়গায় প্রেরণ করবেন এবং ইউরোপের নিরাপত্তা নিশ্চিত করবেন। বিনিময়ে ইউরোপের লিডার হিসাবে এই ফ্রান্সকে কিন্তু স্বীকৃতি দিতে হবে। এছাড়াও ফ্রান্সের তৈরিকৃত বিভিন্ন ধরনের সমরাস্ত্র প্রযুক্তি, যেগুলো গবেষণা এবং উন্নয়নের প্রয়োজন, সেখানে বিনিয়োগ করতে হবে। তিনি এই ঘোষণা দিয়েছেন। দেখুন, এটা একটা বড় সুযোগ ফ্রান্সের জন্য। সুযোগ রয়েছে কারণ জার্মানি অলরেডি কিন্তু বিষয়টাকে কেন্দ্র করে ইন্টারেস্টেড। দেখুন, জার্মানির সংবিধানে কড়াকড়ি রয়েছে, তারা পরমাণু বোমাও তৈরি করতে পারবে না এবং ব্যাপক ভিত্তিতে সমরাস্ত্র উৎপাদনও করতে পারবে না, সামরিক শক্তিও বৃদ্ধি করতে পারবে না। যে সংবিধানের পরিবর্তন করতেও জার্মানি এখন খুব একটা আগ্রহী নয়। সুতরাং এই ক্ষেত্রে ফ্রান্স যদি সহযোগিতা করে এবং নিরাপত্তা গ্রান্টার হিসাবে ফ্রান্সকে কিছু অর্থ দিয়ে জার্মানি যদি শিল্ড পায়, তাহলে জার্মানি সেটা ব্যবহার করতে রাজি রয়েছে। এমনকি ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য দেশও কিন্তু এই চুক্তির অধীনে পরমাণু শিল্ড পাওয়ার জন্য আগ্রহী। কারণ যুক্তরাষ্ট্রের যে পরমাণু বোমাগুলো, সেগুলো হলো গ্র্যাভিটি বোমা, মানে বিমান দিয়ে, যুদ্ধ বিমান দিয়ে আপনাকে যেতে হবে, তারপর আক্রমণ করতে হবে। তবে ফ্রান্সের পরমাণু বোমাগুলো মিসাইলের মাধ্যমে সুসজ্জিত, যেটা বর্তমান যুদ্ধক্ষেত্রের কৌশলগতভাবে হামলা করার উপযুক্ত। যুক্তরাষ্ট্রের যে বোমাগুলো রয়েছে সেগুলো হামলা করার উপযুক্ত নয়, শুধু দেখানোর জন্য দেখানো। সুতরাং এক্ষেত্রে ফ্রান্সের সুযোগ রয়েছে, যুক্তরাষ্ট্রের পেশি শক্তিও খর্ব হবে এবং আমরা নতুন একটা মেরুকরণ হয়তো বিশ্ব ব্যবস্থায় দেখতে চলেছি। আর এটার অপেক্ষায় কিন্তু অধীর আগ্রহে বহুদিন ধরে বিশ্ব ছিল। তো বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে আপনি ব্যক্তিগতভাবে কি মনে করছেন তা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।